ছোটবেলা থেকেই সুনিধি মনে মনে সাজিদকে পছন্দ করে, আর আজ তার স্বপ্নের পুরুষের তরফ থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ব্যাপারটা তার জন্য অনেক আনন্দ। সুনিধি নিজের কক্ষে বসে নিজের স্বপ্নের পুরুষের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। মনে পড়ে যাচ্ছে সেই মিষ্টি হাসির লোকটার কথা, যে হাসলেই বাম গালে টোল পড়তো। সুনিধি দু চোখ বন্ধ করে তার কথা ভেবে বলে, আপনি কবে দেশে ফিরবেন সাজিদ ভাই? আপনার অপেক্ষায় প্রহর গুনছি যে আমি। সুনিধির ভাবনার মাঝেই সালমা খন্দকার তার কক্ষে এলো। সালমা খন্দকারকে দেখে সুনিধি ভীষণ খুশি হলো। সালমা খন্দকার সুনিধির খুশি মুখ দেখে বলল, তোর ইচ্ছেটা তো আমি পূরণ করে দিলাম। কেমন লাগলো আমার এই সারপ্রাইজ? সুনিধি সালমা খন্দকারকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ফুফু, তুমি আমার কথা রেখেছো। আমি তো ভেবেছিলাম আমার কয়েক বছর আগে বলা কথাটাকে তুমি ছেলে মানুষই ভাববে, কখনো ভাবতে পারিনি তুমি আমার কথাটাকে এত সিরিয়াস ভাবে নেবে। সালমা খন্দকার মৃদু হেসে সুনিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সেদিন তোর চোখের ভাষা দেখে আমি তোর মনের কথা বুঝে গিয়েছিলাম। সেদিন আমি ঠিক করে নেই তোকেই আমার সাথী দেবো করে ঘরে তুলবো, কিন্তু সেই সময় তুই ছোট ছিলি, এই জন্য এই কথাটা আমি তুলিনি। ভেবেছিলাম যখন তোর উপযুক্ত বয়স হবে এবং তোর বাবা মা তোর বিয়ে দিতে চাইবে, তখনই তাদের কাছে আমি তোর হাত চাইতে আসবো। আর আজ সেই শুভ দিনটা চলে এলো। সুনিধি উত্তেজনা তার ফুফুকে জিজ্ঞেস করে, আচ্ছা সাজিদ ভাইয়া কবে দেশে ফিরবে? সে ব্যাপারে তুমি জানো কিছু ফুফু? সালমা খন্দকার বলেন, ও দেখ, তোকে আসল খবরটা দিতেই ভুলে গেছিলাম। আমার আজ সকালে সাজিদের সাথে কথা হয়েছিল। ও আমাকে বলেছে আজকের ফ্লাইটেই ও নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। বাংলাদেশ সময় কাল সকাল নাগাদ পৌঁছে যাবে। সাজিদের ফেরার খবর শুনে সুনিধির অধরের হাসি দৃঢ় হয়। কতদিন পর মানুষটাকে সামনাসামনি দেখার সুযোগ পাবে সে। সুনিধির চোখ দুটো যে তার শখের পুরুষকে দেখার তৃষ্ণায় ব্যাকুল। তাই তো সে সালমা খন্দকারের উদ্দেশ্যে বলে, ফুফু আমি কাল তোমাদের সাথে এয়ারপোর্টে যেতে চাই সাজিদ ভাইকে রিসিভ করতে। তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন, আমার তো ভালোই লাগবে তুই সাথে গেলে। সাজিদও তোকে দেখে ভীষণ খুশি হবে। আমি সাজিদকে তোর ব্যাপারে জানাতেই ও এই বিয়েতে রাজি হয়ে গেছে। একথা শুনে যেন সুনিধির খুশি আরো বেড়ে যায়। তার সরল মনে চিন্তা আসে, তাহলে কি সাজিদ ভাইয়া আমাকে পছন্দ করতো? অনেক সময় আমরা যা ভাবি বাস্তবতা তার থেকে আলাদাই হয়। এই যেমন যখন পৃথিবীর এক প্রান্ত থেকে সুনিধি ভাবছে তার সাজিদ ভাইও তাকে ভালোবাসে, অন্যদিকে সাজিদ অন্য এক রমণীকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ইভা থমাস আমেরিকান এক শ্বেতাঙ্গ রমণী। মেয়েটার আরো একটি পরিচয় হচ্ছে সে সাজিদের প্রেমিকা, এবং বিগত 2 বছর থেকে তারা নিউ ইয়র্কের একটি ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে রয়েছে। সাজিদ ইভাকে ভালোবাসে, সে চায় ইভাকে নিয়ে নিজের সংসার করতে, কিন্তু একই সাথে সে নিজের মাকেও ভীষণ ভালোবাসে। বাবার মৃত্যুর পর সালমা খন্দকারী সাজিদ সহ তার ছোট ভাইকে একা হাতে সামলেছেন। সাজিদ আজ যেই জায়গায় পৌঁছেছে তার পেছনেও সালমা খন্দকারের অবদান অনস্বীকার্য। সাজিদ চায় না তার মাকে কখনো কষ্ট দিতে, আর সে এটা খুব ভালো করেই জানে তার মা কখনো ইভার সাথে তার এই সম্পর্ক মেনে নেবে না। সাজিদ সবসময় মায়ের বাধ্যগত সন্তান, তাই মায়ের বিপক্ষে গিয়ে কিছু বলতেও পারবে না। এজন্য সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে করে 2 কুলি রক্ষা পায়। সাজিদের সিদ্ধান্ত হলো সে তার মায়ের পছন্দ মতো মেয়েকেই বিয়ে করবে এবং সে মেয়ে বাংলাদেশেই থাকবে। একই সাথে সে আমেরিকায় ইভার সাথেও সম্পর্ক বজায় রাখবে। আপাতত এছাড়া আর কোনো রাস্তা খুঁজে পায় না সে, কারণ এই ইভা নামক মেয়েটাও যে তার জন্য কম ত্যাগ করেনি। ইভার পরিবার তাদের সম্পর্কটা মেনে নেয়নি, এই জন্য ইভা তার পরিবারকে ত্যাগ করেছে। সাজিদ অবশ্য নিজের পরিবারকে ত্যাগ করার সাহস রাখে না, কিন্তু যতদূর করতে পারার সে করবে। আর কিছুক্ষণ পরই তার ফ্লাইটের সময়, এজন্য সাজিদ উঠে বসে তৈরি হয়ে নেয়। ইভা বিষাদসিক্ত নয়নে তাকিয়ে থাকে সাজিদের দিকে। সাজিদ হেসে ইভার দিকে তাকাতেই ইভা বলে, তুমি ফিরছো কবে? 1 সপ্তাহের মধ্যেই ফিরবো। আমারও ইচ্ছে ছিল তোমার সাথে তোমার দেশে যাওয়ার। তোমার ফ্যামিলির সাথে তো এখন আমার পরিচয় করিয়ে দিলে না, আমি গেলে পরিচয়টাও হয়ে যেত। ইভার উদাস কণ্ঠ শুনে সাজিদ অসহায় কণ্ঠে বলে, তোমাকে তো আমি বলেছি ইভা, আমার মা কনজারভেটিভ মাইন্ডেড একজন মহিলা, তিনি এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমাকে তাকে মানানোর জন্য একটু সময় চাই। আচ্ছা তুমি সাবধানে যেও, আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, নাহলে আমি তোমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিতাম। তুমি নিজের খেয়াল রেখো ইভা। আমি এলিনাকে বলে দিয়েছি এই কয়দিন ও তোমাকে কোম্পানি দেবে। বলেই মিষ্টি একটা হাসি দেয়। সুনিধি বারবার নিজেকে আয়নায় দেখছে। আজ সে মেরুন কালারের সালোয়ার কামিজ পরেছে। গত বছর ঈদে এটা তার মা তাকে কিনে দিয়েছিল। একটু পরেই সালমা খন্দকার সুনিধিকে নিতে আসবে, তারপর সবাই মিলে একসাথে সাজিদকে এয়ারপোর্টে পিক করতে যাবে। সুনিধি সাধারণত খুব একটা মেকআপ করে না, তবে আজ হালকা মেকআপ করেছে। আয়নায় বারবার চোখ বুলিয়ে দেখছে তার সৌন্দর্যে কোনো কমতি আছে কিনা। সাজিদের সামনে নিজের কোনো কমতি প্রকাশ করতে চায় না সে। এদিকে নয়না খন্দকার দরজায় দাঁড়িয়ে মেয়ের পাগলামো দেখছেন। বারবার মেয়েকে এভাবে আয়নায় তাকাতে দেখে বলেন, তোমাকে অনেক সুন্দরী লাগছে মামুনি, বারবার এভাবে আয়নায় দেখতে হবে না।
নিজের মাকে আসতে দেখে সুনীতি খানিক লজ্জা পায়, তাই তো আয়নার সামনে থেকে সরে আসে। নয়না খন্দকার এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেয়ে বলে কারো নজর না লাগুক। সুনীতি খুব সুন্দর একটা হাসি উপহার দেয়। এদিকে সামিউল খন্দকার রুমে এসে তালা দিয়ে বলেন, তোর হলো? আবার তো সাগরকে নিয়ে চলে এসেছে। সাগর হলো সাজিদের ছোট ভাই, বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। বেশ চঞ্চল স্বভাবের ছেলেটা। সুনীতি সামিউল খন্দকারের সাথে নিচে যেতেই সাগর সুনীতিকে দেখে বলে, বাহ, আজ তো তোমাকে অনেক সুন্দর লাগছে আপি। আমি তো তোমার দিকে চোখ ফেরাতে পারছি না, ভাইয়ের যে কি অবস্থা হবে। সালমা খন্দকার ধমক দিয়ে বলেন, খুব পাকা হয়েছে তাই না? কানটা ধরে মলে দিলে ভালো হবে। এদিকে সুনীতি লজ্জায় মিয়ে যায়। এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নেমে সুনীতি খেয়াল করে উত্তেজনায় তার হৃদস্পন্দন বেড়ে গেছে। দীর্ঘ 5 বছর পর কাঙ্ক্ষিত ব্যক্তিটির চেহারা দেখবে, তাই একটু বেশি উত্তেজিত সে। তার বাবা, ফুফু এবং সাগর ইতিমধ্যেই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। বর্তমানে এয়ারপোর্টের সামনে বেশ ভালোই ভিড়, কারণ হজের মৌসুম চলছে, যে কারণে এত ভিড়ের মাঝে হাঁটতে সুনীতির অসুবিধা হচ্ছিল। তার উপর অতিরিক্ত উত্তেজনা তো আছেই। এর মধ্যেই সে ঘোষণা শুনতে পায় যে আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসা বিমানটি একটু পরেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। এটা শুনে তার উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায়। সে সাজিদকে দেখার তৃষ্ণা মেটানোর জন্য দৌড়াতে যায়। এমন সময় বেঁধে যায় বিপত্তি। এত লোকের মাঝে হঠাৎ এভাবে দৌড়াতে গিয়ে কারোর সাথে একটা ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সুনীতি। এমন সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আঁকড়ে ধরে। সুনীতি ভয়ে দু চোখ বন্ধ করে নেয়, ভেবেছিল পড়েই যাবে। তবে হঠাৎ আবিষ্কার করে সে হয়তো শূন্যে ভাসছে। পিট করে চোখ খুলে তাকাতেই যা দেখে তাতে ভয়ে কুঁকড়ে ওঠে। একজোড়া বিরক্তি ভরা দৃষ্টি তার দিকে স্থির। সুনীতি কিছু বলার চেষ্টা করে, কিন্তু ভয়ে তার কথা গলাতেই আটকে যায়। এদিকে মেজর অভিকে বিরক্তির পরিমাণ বাড়ে। সে এখানে এসেছিল তার বন্ধু আরাফাতকে রিসিভ করতে। এর মধ্যে হঠাৎ খেয়াল করে সুনীতি পাগলের মতো দৌড়াতে এগিয়ে আসছে। মেয়েটা একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই তাকে ধরে ফেলে। অনেকক্ষণ থেকে মেয়েটার কোনো প্রতিক্রিয়া না দেখে ভারী কি কণ্ঠে ধমকে বলে উঠলো, এয়ারপোর্টটাকে কি প্লেগ্রাউন্ড পেয়েছো নাকি যে উন্মাদের মতো দৌড়াচ্ছিলে? মেজর অভিক চৌধুরী তখনও সুনীতিকে শক্ত করে ধরেছিল। সুনীতি এমনিতেই এই লোকটাকে ভয় পায়, এখন তার এমন ধমক শুনে ভয় আরো বাড়লো। কিছুতেই কিছু বলতে পারছিল না। অনেক কষ্টে বলে, আমাকে ছেড়ে দিন। মেজর অভিক সুনীতিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। এরই মধ্যে সামিউল খন্দকারও সুনীতিকে দেখতে না পেয়ে খুঁজতে চলে এসেছে। তিনি সুনীতিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে এলেন। বেশ রাগী সুরে বললেন, কোথায় হারিয়ে গেছিলি তুই? এত কেয়ারলেস হলে চলে? মেজর অভিক সামিউল খন্দকারের উদ্দেশ্যে বলে, আপনার মেয়েকে একটু চোখ কান খোলা রেখে চলতে বলবেন আঙ্কেল, আর একটু হলেই পড়ে গিয়ে হাত পা ভাঙতো। সামিউল খন্দকার আটকে ওঠেন। সুনীতির উদ্দেশ্যে বলেন, কি হয়েছে সুনীতি? সুনীতি বলে, আসলে বাবা, আমি তোমাদের খুঁজে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম, তাই দৌড়াতে গিয়ে পড়ে যেতে নিচ্ছিলাম। সেই সময় উনি এসে আমাকে বাঁচিয়েছেন। সামিউল খন্দকার বলেন, তুই আসলে কখনো বড় হবি না। অতঃপর অভিকের দিকে তাকিয়ে বলেন, তোমাকে অনেক ধন্যবাদ অভিক। ধন্যবাদ দিতে হবে না আঙ্কেল, কাউকে বিপদে দেখলে আমি এমনি সাহায্যে এগিয়ে যাই। সালমা খন্দকারও ততক্ষণে সাজিদকে নিয়ে সেখানে উপস্থিত হন। সাজিদ বলে ওঠে, কি হয়েছে এখানে? এতদিন পর সে প্রিয় কণ্ঠস্বরটি শুনে সুনীতির হৃদস্পন্দন দ্রুত হয়। চোখ ঘুরিয়ে সাজিদের দিকে তাকাতেই তার মন আবেগের জোয়ারে ভেসে যায়। কতদিন পর এই প্রিয় মুখশ্রীর দর্শন ঘটলো। সুনীতি হেসে সাজিদের উদ্দেশ্যে বলল, কেমন আছো সাজিদ ভাই? সাজিদ একটু অপ্রস্তুত হয়ে গেল। থতমত খেয়ে বলল, হ্যাঁ ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে দেখে আরো ভালো হয়ে গেল। মনে মনে সুনীতি এই কথাটাই বলল। সালমা খন্দকার সাজিদ ও সুনীতির উদ্দেশ্যে বলেন, এখানে কি এতদিনে জমানো সব কথা বলবি নাকি? বাসায় ফিরে বিশ্রাম নেন, তারপর তো অঢেল সময় পাবি কথা বলার জন্য। এ কথায় সুনীতি লজ্জায় মাথা নুয়ে নিল। সাজিদের চেহারায় ফুটে উঠল বিরক্তির আভাস। এমন সময় আরাফাত সেখানে উপস্থিত হয়ে বলে উঠল, অভিক তুই এখানে, আর আমি চারিদিক তোকে খুঁজে বেড়াচ্ছি। অভিক আরাফাতের কাছে এগিয়ে যায়। তারা দুজন একে অপরকে আলিঙ্গন করে নেয়। সামিউল খন্দকার অভিকের উদ্দেশ্যে বলেন, অভিক তোমাকে আরো একটা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এখন বাসায় যেতে হবে। অভিক বলে, ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না। অভিকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকান সামিউল খন্দকার। তার অভিককে ভীষণ পছন্দ ছিল। ছেলেটা যেমন নির্ভীক, পরোপকারী, ঠিক তেমনি সুন্দর ব্যক্তিত্বের। এমন কাউকে নিজের জামাই হিসেবে পেলে মন্দ হতো না। কিন্তু কি আর করার, তার মেয়ে খাঁটি হিরের কদর বুঝলো না। সামিউল খন্দকার একটি দীর্ঘশ্বাস ফেলেন। এদিকে আরাফাতের চোখ যায় সাজিদের দিকে। সাজিদকে দেখে তার ভীষণ চেনা চেনা লাগে। সবাই চলে যাওয়ার পর আরাফাত অভিককে বলে, আচ্ছা এখানে যে ছেলেটা ছিল তুই কি তাকে চিনিস? অভিক বলল, না, হয়তো সামিউল আঙ্কেলের রিলেটিভ হবে। কেন বলতো? ছেলেটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগলো, মনে হয় আগে কোথাও দেখেছি। যতদূর বুঝলাম ওই নিউ ইয়র্ক থেকে এসেছেন, তাই হয়তো তোর চেনা চেনা লাগছে। তাই হবে হয়তো, কিন্তু আরাফাতের মনে একটা দ্বিধা থেকেই যায়।
সামিউল খন্দকার ও সুনিধি সাজিদদের বাসায় এসেছে। এতদিন পর ছেলেকে পাশে পাওয়ায় সালমা খন্দকার তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে নিজের ভাইজির যত্নেও তিনি ত্রুটি রাখতে চান না। সাজিদ ফ্রেশ হয়ে নিজের কক্ষে চলে যেতেই সালমা খন্দকার সামিউল খন্দকারের পাশে সোফায় বসে পড়লেন। অতঃপর বললেন, তোকে একটা জরুরি কথা বলার ছিল। জি আপা, বলুন। তুই তো জানিস সাজিদ যে কোম্পানিতে জব করে সেখান থেকে ছুটি ম্যানেজ করা কতটা। ও মাত্র 1 সপ্তাহের ছুটি জোগাড় করেছে অনেক কষ্টে। এই ছুটি শেষ হয়ে গেলে আগামী 1 বছর আর কোনো ছুটি পাবে না। কি বলছেন আপা? তাহলে ওদের বিয়েটা হবে কখন? সেই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাইছি। আমি ভাবছিলাম এই 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা করিয়ে দিব। সামিউল খন্দকার অবাক হয়ে যান বোনের এমন প্রস্তাব শুনে। হতবাক সুরে বলেন, কিন্তু 1 সপ্তাহের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব? সম্ভব। দেখ, বিয়েটা এত জাঁকজমক ভাবে দিতে চাইছি না। এমনি কয়েকজন পাড়া প্রতিবেশী আর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন শুধু থাকবে, আর আয়োজন নিয়ে ভাবতে হবে না। আমি অলরেডি একটা কমিউনিটি সেন্টারের কথা বলে রেখেছি, ওরা সব ডেকোরেটেড করে দেবে। আমি বুঝতে পারছি আপা, কিন্তু সুনিধি আমার একমাত্র মেয়ে, ওর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সামিউল, এভাবে বলছিস কেন? বিয়ে হলো তো একটা পবিত্র সম্পর্ক, এখানে এত আনুষ্ঠানিকতার কি আছে? সুনিধি, তোর কি মত? এই 1 সপ্তাহের মাঝে বিয়ে হলে তোর কি কোনো অসুবিধা আছে? সুনিধি বলে, না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তো হয়েই গেল। সামিউল খন্দকার বললেন, আমি বাসায় গিয়ে নাইলার সাথে কথা বলে আপনাকে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। সুনিধি বাসায় ফিরে সর্বপ্রথম তার বান্ধবী অহনাকে সুখবরটা দিল, যা শুনে অহনা খুশি হয়ে বলল, কি বলিস দোস্ত? তাহলে 1 সপ্তাহের মধ্যেই তোর বিয়ে দাওয়াত পাচ্ছি? হ্যাঁ, আব্বু আম্মু রাজি হয়েছে। আগামী শুক্রবার আমার আর সাজিদ ভাইয়ের বিয়ে। তুই নিশ্চয়ই খুব খুশি? অনেক খুশি তো হবারই কথা, নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চলেছিস। আচ্ছা, তো সাজিদ ভাই একটা পিক সেন্ড করতো। অহনার কথা মতো সুনিধি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজিদের খুব সুন্দর একটা ছবি পাঠিয়ে দিল। অতঃপর বলল, কেমন? ভালো আছে, কিন্তু মেজর অভিক এর থেকে ভালো ছিল। সুনিধি অহনার এমন কথায় বিরক্ত হয়। ওই গম্ভীর মুখ লোকটার সাথে কিনা তার সদ্য হাস্যোজ্জ্বল সাজিদ ভাইয়া পিছিয়ে। তাই তো প্রতিবাদী সুরে বলে, কোন দিক দিয়ে সাজিদ ভাইয়া মেজর অভিকের থেকে পিছিয়ে? দেখ, তো সাজিদ ভাইয়ের গায়ের রং একটু ফর্সা এবং হাসি খুশি, এটাই যা। কিন্তু মেজর অভিক শ্যাম হলেও তার মুখের গঠন কিন্তু অনেক সুন্দর। তাছাড়া মেজর অভিক অনেক লম্বাও। আমি যাকে ভালোবাসি আমার চোখে সেই সবচেয়ে সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোর সাথে তর্ক করতে চাই না। তা তো সাজিদ ভাইয়ের সাথে কথা বলেছিস? ওহ, ভালো কথা মনে করেনি, ফুফু নাম্বারটা দিয়েছিল। এখন কল করবো ভাবছি। আচ্ছা কর। সুনিধি অহনার ফোন কেটে দিয়ে সাজিদকে কল দিল। কয়েকবার রিং হবার পর সে ফোনটা রিসিভ করে বলল, কে? সাজিদ ভাই, আমি সুনিধি। ও, আসলে আমি অনেকক্ষণ জার্নি করেছি তো, তাই একটু টায়ার্ড লাগছে। এখন একটা লম্বা ঘুম দেবো, কাল কথা বলি। সাজিদের এমন কথায় সুনিধির খারাপ লাগলেও সে মেনে নেয়, বলে, আচ্ছা ভাইয়া, আপনি বিশ্রাম করুন, শুভরাত্রি। সাজিদ ফোন রেখে দিয়ে ফোনটা দূরে ছুঁড়ে বলে, উফ, আমি কিভাবে এই মেয়েকে মেনে নেব? আমার মনে যে শুধু ইভা আছে। আর এদিকে সাজিদের কথায় কষ্ট পেয়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে সুনিধি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জলের স্রোত। নেক্সট পার্ট এর জন্য প্লিজ অপেক্ষা করো। আজ অনেকগুলো দিয়ে দিলাম, আবার আগামীকাল দেওয়া হবে। সুখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।